হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, জি জি ভাইয়া ভাইয়া শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তা আমার পিসি অফ হয়ে গেছে মেবি। তা আর কারো কি এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ভাইয়া এই আমি যে পিসিটা এখানে একটু অন করে ফর নিই। ফর বিগিনার যারা আছে তাদের জন্য আমার জন্য কিছু জিনিস কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। এক হলো এসএসএইচ, জি সেকেন্ড হলো ফায়ারওয়াল। এই দুইটা জিনিস সম্পর্কে যদি একটু বলতেন। জি, এসএসএইচ জিনিসটা কি সে সম্পর্কে তো ধারণা আছে মনে হয়। না, যদি সেটাও একটু বলতেন সিম্পলিসিটি করে। এসএসএইচ এর ফুল মিনিং হচ্ছে সিকিউর শেল। অর্থাৎ আপনি যখন কোনো একটা রিমোট কোনো ক্লাউড সার্ভার রেন্ট করবেন, তখন হচ্ছে আপনার একটা দিবে, তখন আপনার একটা শেল দিবে। সে সার্ভারের তো আপনার নর্মাল কম্পিউটারের মতো কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে না, যেমন মাউস দিয়ে কোথাও ক্লিক করতে পারবেন না, কিংবা কোনো ভিজুয়ালাইজ কোনো জিনিস কোনো ভিজুয়ালাইজ ভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে সেই ক্লাউড প্রোভাইডাররা আপনাকে একটা শেল দিবে, যে সিকিউর শেল দিবে। সেই শেলের মাধ্যমে, যেমন কমান্ড লাইনের মাধ্যমে, আপনি সেই সার্ভারের বিভিন্ন কাজ বাজ করতে পারবেন, যেমন বিভিন্ন কনফিগারেশন কিংবা সিকিউরিটি কিংবা অন্য কিছু। তার মানে যা প্রয়োজন আপনার, যে কাজের জন্য আর কি সার্ভারটা প্রয়োজন, সেই কাজগুলো আপনি শেলের মাধ্যমেই করতে পারবেন। তো এখন সেই শেলটা আপনার, সে যদিও সেই ক্লাউড প্রোভাইডাররা একটা ওয়েব সার্ভার ও ওয়েবসাইটের ভিতর আপনার ব্রাউজার দিয়ে একটা ভিজিট করার একটা অপশন দিবে। তো সেটা যদি আপনি ইউজ করতে না চান, তো আপনার সেটা অবশ্যই এসএসএইচ এরই একটা ক্লায়েন্ট। তো আপনি সেটা যদি ইউজ করতে না চান, আপনি কম্পিউটারে লোকালি আপনি এসএসএইচ ইনস্টল করে আপনি সেটা আপনার নর্মাল টার্মিনাল থেকে, আপনার কম্পিউটারের যে নর্মাল যে টার্মিনাল কিংবা কমান্ড প্রম্পট থাকে, তো সেটা থেকে আপনি সেই সার্ভারের কমান্ডের কাজগুলো করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত এসএসএইচ। তো এর জন্য এসএসএইচ দিয়ে আপনার লগ ইন করার জন্য আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, যেটা আপনার ক্লাউড প্রোভাইডার যখন প্রোভাইডারের কাছ থেকে যখন কোনো ক্লাউড সার্ভার রেন্ট নেবেন, তখন সেটা তারা প্রোভাইড করবে। তো আপনাকে সেটা দেওয়ার জন্য আর কি, এসএসএইচ সার্ভারটা প্রোটেক্ট করার জন্য যে একটা কি সেট আপ করা লাগে, তো সেইটা আমি দেখাইলাম যে কিভাবে সেই কিটা সেট আপ করবেন এবং পাসওয়ার্ড ছাড়াই সেই সার্ভারে কিভাবে লগ ইন করবেন। তার মানে বারবার যদি আপনি লগ ইন করতে চান, সব বারবার পাসওয়ার্ড দেওয়া একটা কেমন একটা বোরিং বিষয়। তো সেটা এড়ানোর জন্য আর কি সার্ভার পাসওয়ার্ড লেস লগ ইন। আর শুধু বোরিং এই না, তারপর আপনি যখন আবার করবেন আপনার সার্ভারে, শুধু পাসওয়ার্ড যদি থাকে এবং সেই পাসওয়ার্ডটা যদি উইক হয়, তো সেক্ষেত্রে আপনার সার্ভারে যে কেউ চাইলে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারে। কারণ ব্রুট ফোর্সের মাধ্যমে বারবার, ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে মেবি সবার ধারণা আছে। তো সেই অ্যাটাকের মাধ্যমে আপনার পাসওয়ার্ডে সে অ্যাক্সেস নিতে পারে। তো সেই অ্যাটাকটা এড়ানোর জন্য আর কি কি সেট আপ করা হয়, যাতে সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করতে পেরে আপনার জাস্ট কি দিয়ে লগ ইন করতে পারবে। তার মানে সেক্ষেত্রে কিটা হচ্ছে অনেক বড় একটা কি থাকে, তো সেটা ব্রুট ফোর্স করা পুরোপুরি ইম্পসিবল ব্যাপার একটা। তো সেটা ব্রুট ফোর্স করা সম্ভব হয় না। তো সেজন্য আর কি পাসওয়ার্ডের পরিবর্তে ওই কিটা সেট আপ করা হয় ম্যাক্সিমাম টাইমই। তার মানে সিকিউরিটি প্রফেশনালরা এটাই সাজেস্ট করেন যে কির পরিবর্তে আপনার পাসওয়ার্ডটা সেট আপ করতে, সরি পাসওয়ার্ডের পরিবর্তে কিটা সেট আপ করতে। তো এটাই মূলত এসএসএইচ কির কাজ। আর এটাই দেখালাম যে এসএসএইচ এর ওই পর্বে ওইটাই দেখালাম। আর যে ফায়ারওয়ালের যে ব্যাপারটা, সেটা অনেকে মুভি টুভিতে শুনেন যে বিভিন্ন ফায়ারওয়াল কনফিগার করার জন্য ফায়ারওয়াল ব্রেক, তারপর এমন বিভিন্ন কিছু শুনে থাকেন আর কি। তো এরকম ফায়ারওয়াল যে আহ, কাজগুলো করে আর কি, সে বিভিন্ন অ্যাক্সেস ডিনাই করে কিংবা অ্যাক্সেস অ্যালাউ করে। তার মানে আপনার আপনার একটা সার্ভার আছে, ধরেন কোনো একটা ক্লাউডে আপনার একটা ওয়েব সার্ভার আছে। তো আপনার ওয়েব সার্ভারে আপনার ক্ষমতা হচ্ছে আপনার সেকেন্ডে ধরেন 10,000 কিংবা সেকেন্ডে আপনার 1 লাখ রিকোয়েস্ট প্রসেস করতে পারে সেই সার্ভারটা। হুম। 1 সেকেন্ডে আপনার 1 লাখ বেশি হয়ে যায়, ধরেন 10,000 একটা রিকোয়েস্ট প্রসেস করতে পারে সেই সার্ভার। এখন সেই সার্ভারে কোনো একটা অ্যাটাকার একটা বটনেটের মাধ্যমে সেকেন্ডে 1 লাখ রিকোয়েস্ট সেন্ড করতেছে। তার মানে যে আপনার
সার্ভারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রিকোয়েস্ট সেন্ড করতেছে, তাহলে আপনার সার্ভারটা সেই রিকোয়েস্ট গুলো আর প্রসেস করতে পারবে না। সে প্রসেস করতে যখন না পারবে তখন সেই সার্ভারটা আপনার রেসপন্স করা অফ করে দিবে। তার মানে সেই সার্ভারটা একটা অ্যাটাকের শিকার হয়েছে এবং যে সার্ভারের প্রসেসের যে ক্ষমতা সেটা ওভারফ্লো হয়ে গিয়ে এখন সেই সার্ভারটার আগের মতো কাজ করতেছে না। তার মানে সেই সার্ভারে অন্য কোনো ইউজার আর এখন অ্যাক্সেস করতে পারবে না, সে একটা ইউজারের অ্যাটাকের মাধ্যমে। তো এভাবে যখন এটা দেখতেছেন যে কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে আমাকে এমন ভাবে স্প্যাম করা হচ্ছে আমার সার্ভারকে, তো আমি এখন সেই আইপি অ্যাড্রেসটা আমি টোটালি ব্লক করে দিব। এবং টোটালি ব্লক করে দিলে হবে কি, সেই অ্যাটাকারটা আমার সার্ভারের কোনো প্রকার রিকোয়েস্টই সেন্ড করতে পারবে না, আর আমার সার্ভারটা আবার আগের মতো নর্মাল কাজ করবে এবং কোনো ইউজারের আর কোনো অ্যাভেলেবিলিটির সমস্যা হবে না। তখন সেক্ষেত্রে আপনি সেই ম্যালিশিয়াস ইউজারটাকে কিংবা অ্যাটাকারটাকে কিভাবে ব্লক করবেন, সেটা হচ্ছে ফায়ারওয়ালের মাধ্যমে ব্লক করে দিবেন। যে আপনি ওই আইপিটা টোটালি আপনি অফ করে দিবেন যাতে হচ্ছে সেই অ্যাটাকারটা আর অ্যাটাক করতে না পারে আপনার সার্ভারে। তাহলে ভাইয়া মানে ফায়ারওয়ালটা টোটালি কাজ করতেছে সিকিউরিটি, হ্যাঁ, ফায়ারওয়ালটা টোটালি সিকিউরিটির কাজ। আর পারমিশনটাও দিচ্ছে সে একই সাথে। হ্যাঁ, পারমিশনটাও সে দিচ্ছে যে আপনি অ্যাক্সেস করতে পারবে কি পারবে না। আবার আপনার আচ্ছা ধরেন ভাইয়া, একটা সেই ক্ষেত্রে জি জি যদি আমরা মানে ওয়েব সার্ভার গুলোর কথা চিন্তা করি, সেক্ষেত্রে ওই মনিটরিং যে ব্যাপারটা, মানে যে কারা কারা স্প্যাম গুলো দিচ্ছে বা ই করতেছে, সেগুলো কি গ্রাফিক্যাল কোনো ইন্টারওয়ে আছে লিনাক্সে, নাকি এমনি এটা হ্যাঁ, সেম গ্রাফিক্যাল শেলের মতো? না, লিনাক্সে আপনার বিভিন্ন টুল পাওয়া যায় যে মনিটরিং এর সিস্টেমের। আপনার শেলেও পাবেন, আপনার শেল টুলও পাবেন, আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওয়ালা টুলও পাবেন। কিন্তু সেক্ষেত্রে গ্রাফিক্যাল ইউজার সেটা হচ্ছে ওয়েব বেসড হবে। আপনার খুবই কম হবে যে সফটওয়্যার তার মানে কম্পিউটারে চালাইতে পারবেন এমন টুল সচরাচর পাওয়া যায় না, তবে পাইতে পারেন, এক্ষেত্রে আমার ধারণা নেই। তবে আপনার এমন একটা টুল থাকবে যেটা আপনার সার্ভারে ইনস্টল করা থাকবে এবং সেই সার্ভারের একটা পোর্টে সেই সেই টুলটা কাজ করবে। অর্থাৎ আপনি সেই পোর্ট যদি অ্যাক্সেস করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কেউ আর কি সেই তার মানে সেই সিস্টেমের আর কি ট্রাফিক মনিটর করতে পারবেন সেই ওয়েব বেস টুলের মাধ্যমে। তার মানে ব্রাউজারের থেকে ব্রাউজ করা লাগবে আপনার সেই জিইউআইটা। রিসেন্টলি আমার সাথে বটাতে হয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি যে আসলে কি জি, ধরনের। আপনার কথাটা একটু আসতেছে, আস্তে আস্তে আসতেছে। রিসেন্টলি আমার সাইটে বট অ্যাটাক হয়েছে, জি, এটা রেফারেল সাইট থেকে কে যেন ভিজিটর বারবার ডাউন হচ্ছে। আচ্ছা। তো তার মানে হচ্ছে আপনার ডিডিওএস অ্যাটাকের শিকার হয়েছেন। তো এটা আপনার প্রিভেন্ট করার জন্য ক্লাউড ফ্লেয়ার নামে একটা প্রোভাইডার আছে, আমি প্রথমে ক্লাউড বুঝতে হোস্ট। তো ওটা আপনি ইউজ করতে পারেন। আই এম আন্ডার অ্যাটাক মোড ইউজ দেন 5 হ্যাঁ। সেকেন্ড সবাইকে স্টপ করে। তো তো ওইখানে দেখা যাচ্ছিল যে 5 সেকেন্ড যখন ওয়েট করাচ্ছি, আমার রিয়েল ভিজিটর আছে ওরাও হুম। ব্যাক করতে যাচ্ছে, ওরা এত হ্যাসেল নিতে যাচ্ছে না। তো পরে আমার 4-5 দিন লেগে গেছে। পরে 4-5 দিন পর আমি দেখলাম যে ক্লাউড ফেয়ারে হয়েছে আর একটা ফায়ারওয়ালে গিয়ে আইপি দুটো ব্লক করে দিয়েছি, তারপর আমি ঠিক হলো আর কি। হ্যাঁ, ওইভাবে আর ক্লাউড ফ্লেয়ারে এটাকে ফ্রি প্রোভাইড করে ডিডিওএস প্রোটেকশন। চার এটা পাঁচ আপনি দিন ধরে টানা এটা কিভাবে করছিল? এটা কি কোনো ওয়েবসাইট থেকে করছিল সে? না না, অনেক আমি সময় আগে দেখলাম বটনেটের মাধ্যমে অ্যাটাক করে থাকতে পারে অনেকে। অনেক অ্যাটাকারের নিজস্ব বটনেট থাকে, তার মানে অনেক সময় আমরা দেখবেন ক্র্যাক বিভিন্ন সফটওয়্যার কম্পিউটারে কিংবা ফোনে ইউজ করি। হ্যাঁ, তো ক্র্যাক সফটওয়্যারের ভিতর অনেক সময় অনেক অ্যাটাকার অনেকটা বিভিন্ন ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ওর ভিতরে ইনজেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে হয় কি, আপনার যখন ওই ইয়েটা আপনার আর কি যখন ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনি, তখন আপনার সে বটনেটের আন্ডারে আপনি কাজ করবেন। তার মানে যখনই সে অ্যাটাকার চাবে আপনার ফোন থেকে অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য যে কোনো সার্ভিসে আপনার রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো রিকোয়েস্ট পাঠালে আপনার ফোনের দেখবেন ব্যাকগ্রাউন্ডে সেই সফটওয়্যারটা চলতে থাকবে এবং আপনার ইন্টারনেট থেকে সেই আপনার ফোন থেকে সেখানে আপনার রিকোয়েস্ট যাচ্ছে, যদিও আপনি 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 কোনো ব্রাউজ করতেছেন না সেই সাইটটা, কিন্তু সে অ্যাটাকার সে আপনার মাধ্যমে সেটা ব্রাউজ করতেছে। এভাবে তার মানে হাজার হাজার আপনার ডিভাইস একসাথে কানেক্ট হয়ে একটা বটনেট হয়। তো এই বটনেটের মাধ্যমে অ্যাটাক করলে আর কি যে কোনো ডাউন করা সম্ভব
হয় অনেক এটা সময়। শুনছি যে একটা পার্সোনালি একজন হ্যাকার কিভাবে অ্যাটাক করে, কারণ ওর কাছে তো এত বেশি নেই, তখন সে নাকি যে হ্যাঁ, ওই যে অনেকের বললাম পিসি ইউজ বটনেটের করে। মাধ্যমে আপনার যখন আপনি আপনি সেই ক্র্যাক সফটওয়্যারটা ইউজ করতেছেন তখন আপনার পিসিও তার পিসি হয়ে যাচ্ছে। তখন আপনার পিসিতে আপনি যা করতে পারছেন সেও আপনার পিসিতে সেই সেই ফাংশনালিটি গুলোই করতে পারবে। আর আপনার যে কোনো সাইট ব্রাউজ করার জন্য যে শুধু এই ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যায় এমন না। আপনার কোনো সাইটে আপনি যে কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে একটা সাইটের রিকোয়েস্ট এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এইচটিটিপি রিকোয়েস্ট কেন, যে কোনো প্রকার রিকোয়েস্ট, যেমন আইসিএমপি রিকোয়েস্ট, তারপর এইচটিটিপি ডিএনএস রিকোয়েস্ট, তারপর প্যাকেট ইনজেকশন, সবকিছু করতে পারবেন আপনি শুধু স্ক্রিপ্টের মাধ্যমে। হেডলেস হবে, পুরো অ্যাটাকটা হেডলেস হবে, তার মানে কোনো প্রকার আপনার ভিজুয়ালাইজ কোনো কিছু হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সব কাজ করবে। বুঝতে পারছি। এমন আচ্ছা, ভাবে আর কি অ্যাটাকটা ইয়ে হয়। আমি যে সার্ভার ইউজ করছি ডিজিটাল ওশানে, সেখানে হচ্ছে আমাকে ব্যান্ডউইথ দেওয়া আছে। আসলে ওই 1 টেরাবাইট মান্থলি ব্যান্ডউইথ বলতে আসলে আমরা কি বুঝি? 1 টেরাবাইট মান্থলি ব্যান্ডউইথ বলতে আপনার বোঝায় হচ্ছে আপনি মান্থলি 1 টেরাবাইট ডাটা ট্রান্সফার করতে পারবেন। তার মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার ধরেন টোটাল ওয়েবসাইটের সাইজ আপনার 200 MB মতো প্রায়। হুম। এখন আপনার এক একটা পেজ ভিজিট হতে আপনার প্রায় আপনার কোন একটা ইউজারের ডেটা খরচ হচ্ছে প্রায় 200 কিংবা 300 কেবির মতো খরচ হচ্ছে কোন একটা পেজ ভিজিট করতে। এখন সে যদি 10 বার কিংবা 1000 বার ভিজিট করে তাহলে সেটা ওই 200 গুণ 1000 কেবি হবে। বুঝতে তার- পারছি, সে যতবার ডাউনলোড করবে। হ্যাঁ, তারপর সে সে যখন এইভাবে যদি বিভিন্ন ধরেন 1000 যদি আপনার সাইটের ভিজিটর হয় তাহলে 1000 জন যদি 10 বার করে কোনো একটা পেজ রিকোয়েস্ট করে, আর সেই 10 বারের 10টা পেজের আপনার সাইজ 200 কেবি, তাহলে সেই 1000 গুণ 10 গুণ 200 এতটা আপনার ব্যান্ডউইথের থেকে এতটা আপনার বাদ হয়ে যাচ্ছে, এত কেবি। বুঝতে পারছি। তো এভাবে আর কি ব্যান্ডউইথটা ক্যালকুলেট করা হয়। আচ্ছা ভাই, আপনি কি এনজিএনএক্স ওয়েব সার্ভার ইউজ করেছেন কখনো? ওয়েব সার্ভার তো ইউজ করছি, কিন্তু এনজিনিক্স অত ইয়ে না, যেমন অত সুইটেবল না। আমি আ- অ্যাপাচিটাই বেশি প্রিফার করি। আচ্ছা, না অ্যাপাচি তো প্রিফার করি না আমি একদমই। আমি জিজ্ঞেস করতাম ওপেন লাইট স্পিড প্রিফার করেন নাকি এনজিএনএক্স, কারণ ওপেন লাইট স্পিডে নাকি যে সার্ভার লেভেলে ক্যাশ থাকে। ওপেন আমি লাইট স্পিড দেখি ইদানিং দেখি ভালোই পপুলার হয়ে গেছে। তো এখন দেখি অ্যাপাচির চেয়ে বেশি পপুলার হয়ে যাচ্ছে আর কি ওইটা। না, আমি জানতাম এনজিএনএক্স খুব পপুলার, হ্যাঁ, কিন্তু এনজিনিক্স এনজিএনএক্স তো এসে এনজিনিক্স দেখলাম। আগাগোড়াই বেশি পপুলার। আপনার শুধু এনজিনিক্স যে শুধু ওয়েব সার্ভারের কাজ করে তা নয়, এনজিনিক্স একটা বিল্ট ইন একটা লোড ব্যালেন্সার দেয়, আপনি চাইলে সাইট স্কেল করতে পারেন। তারপর বিভিন্ন ফাংশন আছে, প্রচুর ফাংশন আছে এনজিনিক্স এ। আপনার এনজিনিক্স এর আমি উপরে আরেকটা আপনি জিনিস কোর্স জেনে করতে আছি। চাইলে আপনার 1-2 বছর লেগে যাবে আপনার এনজিনিক্স শুধু পুরোটা জানতে, এত আমি ব্রড NG একটা এরিয়া। আমি আমি $5 চালাচ্ছিলাম এতদিন মান্থলি। এখন আমি আচ্ছা, বাড়ালাম $10, 2 জিবি র্যাম, 1 কোর সিপিইউ। দেখা যাচ্ছে যে আমার সিপিইউ খুব বেশি নিচ্ছে আর কি, র্যামে তেমন কিছু নেয় না। যেমন সিপিইউ মেইন প্রসেসিংটাই হয় হচ্ছে আপনার সিপিইউ এর উপর। কারণ সিপিইউটার কাজই তো মূলত প্রসেসিং করা। আপনার র্যামের কাজ হচ্ছে মাল্টিটাস্ক করা। আপনি যদি আপনি দুই তিনটা আপনি ধরুন সফটওয়্যার ইউজ করতেছেন, যেটা আহ, কিভাবে বোঝাবো, ধরুন যত আপনার র্যাম বেশি হবে তত মাল্টিটাস্কিং করতে পারবেন আপনি, কিন্তু সেই সফটওয়্যার সেই মাল্টিটাস্কের যে এক একটা সিঙ্গেল যে টাস্ক গুলো সেই টাস্ক গুলো যে প্রসেস করবে সেটাই হচ্ছে প্রসেসরের কাজ। তো আপনার প্রসেসিং যদি ভালো হয় তাহলে আপনার সাইট ফাস্ট হবে বেশি। বুঝতে পারছি। তো এক্ষেত্রে র্যামের খুব একটা ইয়ে নাই সাইটের, অন্তত ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে $15 সুইচ করতে হবে আরেকটা সিপিইউ নিতে। যে এটাই বিয়ে। আপনার যদি আমার সার্ভারের প্রয়োজন না হয় তাহলে আপনি হেডলেস কোনো সার্ভিস ইউজ করতে পারেন। তো যেমন ধরেন শুধু ওয়েব সার্ভারের জন্য আপনার ডিজিটাল ওশানেও মেবি আছে কিনা শিওর না আমি, তবে এডাব্লিউএস এ আপনার ওয়েব সার্ভিস হোস্ট করার জন্যই আলাদা ইয়ে আছে, আলাদা সার্ভিস আছে। তারপর আপনার ক্লাউড কম্পিউটার ইউজ করার জন্য সার্ভিস আছে, তারপরে বিভিন্ন সার্ভিস আছে ওদের, প্রায় বহুত সার্ভিস, 100-র মতো মনে হয় অপশন পাবেন ওখানে। এখন ওই যে ডিরেক্ট যদি আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করি তাহলে দেখা যায় যে ওরা $5 একটা করে সাইট প্রোভাইড করে।
ডিরেক্ট আপনি কি পিএইচপি সাইট হোস্ট করতে যাচ্ছেন নাকি অন্য কোনো সাইট? না, আমি শুধু নোট বেস। ওয়ার্ডপ্রেস ইউজ করি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস তাহলে আপনি শুধু ওয়ার্ডপ্রেস হোস্টিং ইউজ করতে পারেন, এটা বহুত কম দামে পড়বে এবং আপনি ভালো সেক্ষেত্রে দেখা পারফরমেন্স যায় যে পাবেন। $5 একটা সাইট হোস্ট করতে দেয়, আমার যদি মনে করেন 3টা সাইট থাকে, আমার সেই $15 খরচ করতে হচ্ছে। আচ্ছা, সেজন্য আর কি সার্ভার আমি তা লিঙ্কটা ভালো। দিয়েছি আপনাকে, আমার এই সাইটটা খুবই হেভি। আমি 5-6 মাস ধরে এটার স্পিড ইস্যু সলভ করতে পারিনি। আপনার সাইটের আচ্ছা, জাভাস্ক্রিপ্ট 11 MB তাহলে উপরে। তাহলে আপনি করতে পারেন, আপনি একটা সিডিএন ইউজ করতে পারেন। আপনার হয়তো সাইটের মিডিয়া বেশি, তার মানে আপনার সাইটের ধরেন ইমেজ কিংবা ভিডিও এমন কিছু লোড হয় হয়তো বেশি, তো না না সেক্ষেত্রে না, আপনি একটা পুরোটা সিডিএন ইউজ করতে পারেন। জাভাস্ক্রিপ্টটাই বেশি আমি দেখলাম যেটা। আমি জিটি ম্যাট্রিক্সে জাভাস্ক্রিপ্ট। চেক করছি, হ্যাঁ, প্রত্যেকটা পেজে 1 MB উপরে করে জেএস লোড হয়। 1 MB চেস মানে তো সে বহুত। হ্যাঁ, আর ফ্রন্ট পেজ যদি আমি চেক করি তাহলে 2.2 MB। ও বাবা। আমি ইন্ডিয়ান সার্ভার নিছি এই কারণে, যাতে কাছে থেকে লোড হয়, তারপরে ক্লাউডফ্লেয়ার ইউজ করতেছি। ও, আর ইমেজ গুলো নিজে ডাউনলোড করে করে কম্প্রেস করে তারপর আবার আপলোড করছি আমি। এক্সট্রা প্লাগইনও ইউজ করবো নেক্সট আচ্ছা, ডে। তো ব্যাপারে আরেকটু রিসার্চ করে দেখতে পারেন যে কিভাবে সাইটের স্পিড বাড়ানো যায়। 5-6 মাস চলে গেছে ভাই এটার পিছনে দৌড়াতে দৌড়াতে। এই স্পিড 12 সেকেন্ডে লোড হতো সাইট। আচ্ছা, তো চাইলে অন্য কোনো প্রফেশনালের হেল্প নিতে পারেন কিংবা, আচ্ছা, যেহেতু ডিজিটাল ওশান ইউজ করছেন ওদের সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন যে আমার এরকম এই সমস্যা হচ্ছে, এখন আমি কিভাবে করবো, আমার সাজেশন দেন। এখন তারা সাজেশন দিবে। আচ্ছা, আমি ট্রাই করে দেখবো। ওটা একটু অফিসিয়ালি কন্ট্যাক্ট করে দেখতে পারেন। ওকে। আর আমি আপনাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করেছি, আচ্ছা, ঠিক আছে। কন্ট্যাক্টে থাকবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কি কোনো কারো কোশ্চেন ছিল? টাইম অলরেডি ওভার হয়ে গেছে, হ্যাঁ, 5টা আরেকটা বেজে জিনিস। গেছে। জি আহ, ভাই। আমি যে ওই যে আপনাকে যেটা বলেছিলাম, ভার্চুয়াল বক্সে হোস্ট করে আমি শিখতে যাচ্ছি, এটার জন্য কি আমাকে কোনো প্লে লিস্ট প্রোভাইড করা যাবে, যেটা দেখে আমি মানে আমার ভার্চুয়াল সার্ভারটা বক্স পিসিতে ইনস্টল রান করার করতে জন্য পারি? না না না, যে গত, ওই তার যে মানে লিনাক্স সার্ভারটা পিসিতে চালাতে পারি আর কি। ভার্চুয়াল বক্স আমার অলরেডি ইনস্টল করা আছে, লিনাক্স। আচ্ছা, তাইলে তো আপনার হয়ে গেল, আপনার তো আর কিছু দরকার নাই, জাস্ট হলো আপনার নেটওয়ার্কের থেকে আপনি নেট নেট থাকে বাই ডিফল্ট, আপনি ওখান থেকে জাস্ট ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করে দিবেন, এছাড়া আর কিছু না। দেন আমি কানেক্ট করবো কিভাবে ওইটার সাথে? দেন আপনি দেখবেন, আপনি একটু লিনাক্স সার্ভারের ভিতর আপনি ঢুকে জাস্ট আইপিটা দেখে নেবেন যে আপনার লিনাক্স সার্ভারের আইপিটা কি। তো সেটা আইপিটা দেখে আপনি যে পার্সোনাল কম্পিউটারে, যে আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাইলে পুটি কিংবা পাওয়ার শেলের অনেক, পাওয়ার শেলের বাই ডিফল্ট মনে হয় এসএসএইচ সাপোর্ট করে এখন। তো আচ্ছা, ওটা, তাহলে কোটিতে ওই আইপিটা দিয়ে আমি যে হ্যাঁ, ওই ইউজার আইপিটা নেম দিয়ে পাসওয়ার্ড দিচ্ছি আর ওটা দিয়ে লগ ইউজার ইন নেম, হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ সেটাই, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, গতকালকে ওয়েলকাম। দেখানো হয়েছিল যে আমাদের র্যাম ম্যানেজমেন্ট, মানে র্যামটা সাধারণত আপনারা বলছিলেন যে 4 GB রিকমেন্ডেড অ্যাটলিস্ট। তো এই সার্ভার যদি চালাইতে হয় মানে পার্সোনাল কম্পিউটারে, এবং সেটা যদি লোকাল সার্ভার হয় যে ফর হুম। প্র্যাকটিস, তাহলে র্যামটা পাশাপাশি উইন্ডোজ থেকে ভার্চুয়াল বক্সের মাধ্যমে, তাহলে র্যাম কেমন আচ্ছা, হয়? এই দেখেন আমারটাই আপনার দেখাই, যে আমার পিসির র্যামটা প্রথমে দেখায় আপনাকে। আপনি তো মনে হয় সরাসরি লিনাক্সে আছেন। হ্যাঁ, আমি লিনাক্সে আছি। তো আমি লিনাক্সের ভিতরে ভার্চুয়াল বক্সে আরেকটা লিনাক্স সার্ভার রান করতেছি, সেক্ষেত্রে আপনার আমার প্রবলেম সেম। তো আমার পিসির র্যাম হচ্ছে 3.76 জিবি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার 4 জিবি র্যাম, তার ভিতর 3.76 জিবি অ্যাভেলেবেল। এখন 2.20 জিবি ইউজ হচ্ছে। আর এই 2.20 জিবি কোথায় কোথায় ইউজ হচ্ছে আপনি সেটাও দেখতে পারবেন এখানে, যে আপনার ক্রোমে 118 MB, 170 MB, 170 MB, তার মানে ক্রোমের বিভিন্ন, ক্রোম যেহেতু স্যান্ডবক্সিং ইউজ করে সেহেতু বিভিন্ন আলাদা আলাদা সেকশন আছে। তো এখান থেকে বিভিন্ন ইয়েতে র্যাম ইউজ হচ্ছে। আর এখন যদি আমি দেই, ভার্চুয়াল বক্সটা দেখাই, যে আমার এখনো ভার্চুয়াল বক্সে যে সরি, ভার্চুয়াল বক্স রান হচ্ছে না। আচ্ছা, আমি ভার্চুয়াল বক্সটা তাহলে ওপেন করে এটা দেখিয়ে দিই। ভাই, এটার কি আরো আপকামিং ক্লাস আসবে? জি। ক্লাসটা কি আজকে শেষ? যেমন কালকে আরেকটা হয়েছে,
গতকালকে কি একটা হ্যাঁ, সাবমিট করছি। আজকেই লাস্ট দিন, যে কালকে একটা ছিল আর আজকে একটা। তো আমার এটা হচ্ছে উবুন্টু সার্ভার। তো এটার আমার র্যামটা দেখিয়ে দেয় আপনাকে। র্যামটা আমার হচ্ছে 512 MB দেয়া। যেহেতু আমার কোনো হেভি কোনো কাজের দরকার পড়তেছে না, সেহেতু আমার সার্ভারের কোনো র্যামেরও বেশি দরকার পড়তেছে না। আমার 512 MB র্যামই আমার এনাফ। আমি যদি এখানে একটা ওয়েব হোস্ট করতে চাই, তো আমার সেই ব্যাকগ্রাউন্ড যদি কোনো কাজ না থাকে, স্ট্যাটিক ওয়েব হয়, তাহলে 500 র্যাম থেকে আরো কমিয়ে দিতে পারি আমি। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড অনেক প্রসেসিং এর দরকার হয়, যেমন এই ভাই বললেন যে ওনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং একটু বেশি, সেক্ষেত্রে আমার একটু র্যাম বেশি দরকার হবে। তো আমার যেহেতু টেস্ট পারপোজ ইউজ করতেছে, সেহেতু 512 আমার এনাফ। তো মেবি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। জি ভাইয়া, ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করব আমার। জি সেটা হলো আমাদের যে সেমিনারটা ছিল মানে পুরোপুরি 2 দিনের, জি তো সেখানে যে সিকিউরিটি প্লাস আপনার আজকে যেটা দেখানো হইলো সার্ভার নিয়ে, তো আমাদের আসলে মানে গাইডলাইনটা কি হইতে পারে বা ম্যাপটা কি হইতে পারে যদি কেউ সার্ভার মানে সাইবার সিকিউরিটি যেতে চায়? যে আপনার সাইবার সিকিউরিটি আর নেটওয়ার্কিং এর গাইডলাইন দুইটা আলাদা হতে পারে। তো এখন সাইবার সিকিউরিটি ব্যাপারটা ঠিক অনেকে যেমন মনে করে ঠিক তেমনও না, আবার তেমনও। কারণ হচ্ছে আপনি কোন ফিল্ডে যেতে পারেন, সাইবার সিকিউরিটি ফিল্ডটা অনেক হিউজ একটা ফিল্ড। এর এখন কোন ডিরেকশনে আপনি যাবেন তার উপর আপনার এখন পাথটা ডিপেন্ড করে। আপনি যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে যান, তাহলে আপনার এখন বিভিন্ন সার্ভার সম্পর্কে জানা লাগবে, যেমন লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার। যদিও উইন্ডোজ বেশি ইউজ হয় না, তারপরেও উইন্ডোজ সার্ভার সম্পর্কে আপনার জানতে হবে, কারণ আপনার সিকিউরিটি টেস্টিং এর সময় আপনার যদি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে যাইতে চান, তবে যে সার্ভার একটা সার্ভার ফোকাস করলেই হবে। কিন্তু যখন সাইবার সিকিউরিটিতে আসতে পারবেন অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার, তো আপনাকে দুইটাই জানতে হবে। কারণ আপনার আপনার কখন কোন ক্লায়েন্টের কোন সার্ভারে আপনার তার সার্ভার চলতেছে, এখন সেটা তো আপনার আপনার স্কিলের উপর ভিত্তি করে চলবে না, তাই না? এখন তো সে তার সুবিধা মতো একটা সার্ভার ইউজ করতে পারে। ধরেন লিনাক্স ইউজ করতে আপনি পারেন লিনাক্স, সে এখন ইউজ করতেছে উইন্ডোজ। আপনি এখন উইন্ডোজ সার্ভারের কিছু আগামাথা বুঝবেন না, যে আপনার সেখানে কিভাবে আপনি পেনিট্রেশন টেস্ট করতে পারবেন। তো এখন সেক্ষেত্রে আপনার আলাদা করে উইন্ডোজ শেখা লাগবে, না হয় সেই ক্লায়েন্ট বাদ দিতে হবে, যে কোনো একটা করা লাগবে। তো আপনার দুইটা সম্পর্কেই ধারণা থাকতে হবে। আবার যদি আপনি ওয়েব সিকিউরিটিতে যাইতে চান, আপনি ধরেন একজন ওয়েব ডেভেলপার ছিলেন, আপনি একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে আপনার ধরেন একটা পিএইচপি ওয়েব ডেভেলপার হইলেন, আপনার পিএইচপি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কিন্তু আপনি যখন একজন পেনিট্রেশন টেস্টার হবেন, তখন আপনি যখন একটা সাইট টেস্ট করবেন, সেই সাইটটা হয়তো আপনার পিএইচপি তে রানই করতেছে না, টোটালি ব্যাক এন্ড নোডে রান করতেছে, ফ্রন্ট এন্ড আপনার রিয়াক্ট, অ্যাঙ্গুলার কিংবা ভিউ কিংবা এমন কোনো আদার্স কোনো ফ্রেমওয়ার্কে রান করতেছে। এখন সেক্ষেত্রে আপনার পিএইচপির বালাই পর্যন্ত নাই সেই সাইটে। এখন সেক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো এখন পেনিট্রেশন হতে গেলে আপনাকে এখন পিএইচপি জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তারপর হয়তো অনেক সার্ভারের ব্যাক এন্ড জ্যাঙ্গো হতে পারে, যেমন পাইথন জানতে হবে। তাহলে কারণ এমন বিভিন্ন এসব জানতে হবে যে ওয়েব ডেভেলপাররা যত জানে তত জানা লাগবে এমনও না। ধরেন আপনি একটা কোড দেখে আপনাকে পড়ে বুঝতে হবে যে এই কোডটা এই বলতে চাচ্ছে। তো সেটা আপনি যখন বুঝতে পারবেন, তো তাইলে আপনি বুঝতে পারবেন যে সাইটটার আসল কাজ কি। আর একজন পেনিট্রেশন টেস্টারের কাজই হচ্ছে যে কোনো একটা সাইট দেখে তার যেন অন্তত কি কাজ করতেছে সেই কাজগুলো যাতে ফুললি কোনোভাবে এক্সপ্লয়েট করা যায় কিনা সেটা দেখা। তার মানে সে ধরেন একটা ইনপুট ফিল্ডে কোনো একটা কারণ নাম নিচ্ছে, যে নাম নিয়ে তার প্রোফাইলে শো করার জন্য। এখন সেই নামের জায়গায় আপনি ধরেন একটা কোনো ম্যালিশিয়াস কোনো একটা স্ক্রিপ্ট ইনপুট করে দিলেন। তো এখন সেই নামের বদলে যদি সেই স্ক্রিপ্টটাই রান করে দেয় সে, তো সেক্ষেত্রে সেটা একটা ভালনারেবিলিটি। নিশ্চয়ই সেই স্ক্রিপ্টটা রান করলে আপনার দেখাচ্ছে বিভিন্ন ইউজার পারফরমেন্সের অনেক অনেক সময় ইউজার ফ্রেন্ডলি থাকে না, কিংবা ইউজার পারফরমেন্সের ব্যাঘাত ঘটে, কিংবা অনেক সময় সার্ভারের বিভিন্ন পারফরমেন্সের সমস্যা হয়। তার তো মানে আপনি সেক্ষেত্রে আর কি বলতেছেন সবকিছু পুরোপুরি জানতে হবে। কোর পার্টটাকে প্রাধান্য দিতে হবে? হ্যাঁ, পুরোপুরি একদম কোর পার্টটা জানতে হবে। যেমন যেমন নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং আছে, আপনার ওয়েব পেনিট্রেশন টেস্টিং আছে, তারপর এমন আর কি বিভিন্ন ফিল্ড আছে। তারপর এমবেডেড ডিভাইস সিস্টেম পেনিট্রেশন টেস্টিং, তারপর আপনার আরো আর কি বিভিন্ন ফিল্ড আছে। তো এক্ষেত্রে আপনি যে কোনো একটা পার্ট চুজ করবেন। ধরেন আমি ওয়েব পেনিট্রেশন টেস্টিং করি,
তো এখন আমাকে জানতে হবে যে ওয়েব সার্ভার কিভাবে কাজ করে, তার মানে ওয়েব রিলেটেড যা কিছু আছে সবকিছু সম্পর্কে ধারণা থাকা লাগবে। আর এই ক্ষেত্রে আরো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হইতে হইতে আপনার সেই ধারণাটা আরো আরো আপনার পাকাপোক্ত হবে। তারপর আপনি বিভিন্ন আরো ডেভেলপারদের মতো কোড করতে পারবেন, এই আর কি। তখন আপনার আরো ব্যাক এন্ড ফাংশনালিটি জানা ইজি হবে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। যে আর কি কোনো আচ্ছা, এই কোশ্চেন বিষয়ে ছিল? মাহিম ভাই, জি জি আমি অবশ্যই। শুনতে জি পাচ্ছেন? ভাই। জি আচ্ছা, জি। এই বিষয়ে আরেকটু বিষয় আমি অ্যাড করতাম। যিনি বলছেন মাত্র মেবি সাজ্জাদ ভাই, ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে উনি হয়তো আরেক কিছু জানতে চাচ্ছেন যে আসলে সাইবার সিকিউরিটি যদি আপনি চান যে প্রফেশনালি নিতে বা একজন পেনিট্রেশন টেস্টার হতে, তাহলে কোন কোন ফিল্ডে কাজ করতে হবে বা কি কি শিখতে হবে সেই বিষয়গুলো হয়তো জানতে চাচ্ছেন, তাই না? আমি যদি জি জি, মানে ভুল না মানে বুঝি। আমরা আচ্ছা, এই ঠিক আছে। সেমিনার থেকে আসলে শিখেই চাচ্ছিলাম যদি আমরা সামনে এগোতে আচ্ছা, চাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের গত কিছুদিন আগে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আমরা করি ফান্ডামেন্টাল অফ সাইবার সিকিউরিটি নিয়ে, তখন আমরা এই বিষয়গুলো কথা বলেছিলাম। তো আপনাদের যেহেতু হচ্ছে লিনাক্স নিয়ে আমাদের কথা বলতে হয়েছে, সো খুব একটা বলা হয়নি। তো তারপর আজকে আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং যাই বলেন না কেন, যদি আপনারা চান তাহলে আমাদের একটা গাইডলাইন আছে, ঠিক আছে? আমাদের আমি যে ইউটিউবে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনারা পাবেন, গতকালকে একটা লিঙ্ক দিয়েছিলাম আমি। তো সেখানে আপনারা ভিডিওগুলো পাবেন। আর তাছাড়া আপনাদেরকে আমি কিছু সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে মূলত ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি বা আপনার পেনিট্রেশন টেস্টিং যাই বলেন না কেন, এটা মূলত চারটা সেগমেন্টে আর কি আমরা কোর চারটা সেগমেন্টে ভাগ করে থাকি, যেটা মাহিম ভাইও মাত্র বললেন। একটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, এক ডেটা সিকিউরিটি, ওয়েবসাইট পেন টেস্টিং বা ওয়েবসাইট সিকিউরিটি, এবং অন্যটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো এই চারটা বিষয়ে আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে। এখন এই চারটা বিষয়ে কীভাবে ধারণা রাখতে পারবেন, আপনার বিএসসি যারা ইঞ্জিনিয়ারিং করছেন বা যারা সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ডের আছেন বিএসসি লেভেলের, তারা কীভাবে শুরু করতে পারেন সেই বিষয়গুলো না একটা আমাদের রোডম্যাপ আছে। তো আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে গতকাল আপলোড করা হয়েছে আমাদের একটা ফেসবুক লাইভে আমি ছিলাম, সেখানে ডিটেলস বলা হয়েছে। এবং সেখানে আপনি এটাও জানতে পারবেন যে যারা হচ্ছে যে মাত্র মানে ধরুন যে আপনি ফোর্থ ইয়ারে পড়তেছেন, এখন আপনার আগের যে সেশনগুলো ছিল বা আপনার আগের যে কোর্সগুলো ছিল সেগুলো খুব একটা ভালো করে করেন নাই, তো এরকম হতেই পারে, অনেকে ফাইনাল ইয়ারে পড়তেছে, আমরা অনেকের সমস্যা থাকতেই পারে। তো তাদের জন্য একটা আমাদের রোডম্যাপ আছে, সেটা আপনারা ফলো করতে পারেন। সেটা ফলো করলে হবে কি যে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ সেটার বেসিকটা আপনাদের ভালো রকমের ভাবে আপনার আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? সো একটা বিষয় সাজেস্ট করব, সেটা হচ্ছে যে যারা নতুন আছে একদম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের, তাদেরকে আমি মানে ব্যক্তিগতভাবে বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ক্লাসগুলো হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ভালোভাবে জোর দিতে হবে, ঠিক আছে? সব ক্ষেত্রে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না। আপনার ওয়েব পেন টেস্টিং এর ক্ষেত্রে যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে সেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার আপনার যদি আপনি স্ক্রিপ্ট কিডিং করেন বা আপনার যদি আপনি মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন, সেক্ষেত্রে কিন্তু সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে না। তবে যদি আপনি চান যে একজন প্রফেশনাল হ্যাকার হতে, যেটা আমরা বলতে পারি, যিনি মাত্র বললেন মাহিম ভাই, যে তাহলে হয় আপনাকে ক্লায়েন্ট ছাড়তে হবে নয়তো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো আপনাকে যদি শিখতে পারেন তাহলে তো ক্লায়েন্ট থাকবে, আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা করবেন অবশ্যই আহ, যে কোনো কোরই হোক না কেন সেটাতে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার এবং সেটাতে খুব ভালোভাবে প্র্যাকটিস করা, ঠিক আছে? কারণ স্কিলস এবং এক্সপিরিয়েন্স এই দুটো থাকলে আপনি একজন প্রফেশনাল হতে পারবেন। হুম। এই দুটো বিষয়ে যদি একটাতে আপনার সমস্যা থাকে তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন না, আর সেক্ষেত্রে আপনার নিজেদেরই প্রবলেম হতে পারে যারা আর কি এই ফিল্ডে আসতে চান। তো আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর মাহিম ভাই কন্টিনিউ করেন তাহলে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ। আর কি কারো কোনো কোশ্চেন আছে? মাহিম জি ভাই, এসডব্লিউপি অর্থাৎ এসডব্লিউপি যেটা স্টোরেজ থেকে র‍্যাম হিসেবে ইউজ করা হয় কেমন সার্ভারের ক্ষেত্রে? জি ভাই, আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারলাম না। আপনি যখন সার্ভারে রান করেছিলেন না এসটি, তখন তো এই আপনার জি শুধু এইচ টপ দিয়েছিল, তখন আপনার জি জি সার্ভারের এইচ ইউজেস এইচ গুলো টপ। দেখাচ্ছিল যে ওখানে একটা অপশন ছিল এসডব্লিউপি, যেখানে আপনার স্টোরেজ দেখাচ্ছিল। তো স্টোরেজকে অনেক অনেক ক্ষেত্রে র‍্যাম হিসেবে ইউজ করে। স্টোরেজ না, মেমোরি। আপনার মেমোরিটা, আপনার মেমোরি র্যামকেই মেমোরি বলে, আর জি ভাই, আপনার যে মেমোরিটা আছে ওইটাকে স্টোরেজ বলে। না ভাই, এসডব্লিউপি যেটা আপনার যে স্টোরেজটা আছে ওটাকে ওটা কি মেমোরি হিসেবে ইউজ করে যখন ও সোয়াপ, মেমোরি এটা হচ্ছে সোয়াপ। এটা যখন আপনার মেমোরি ওভারফ্লো হয়ে যাবে তখন আপনার সোয়াপকে মেমোরি, ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করবে।
এটা কি র্যামের মতোই ভালোভাবে কাজ করে? এটা হ্যাঁ, এটা র্যামের মতোই। যখন র্যাম যখন ওভারফ্লো হয়ে যাবে, তার মানে ধরেন আপনার পিসিতে আপনার আপনার র্যাম ক্যাপাসিটি আপনার 4 জিবি। তো আপনার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আপনার ধরেন র্যাম 4 জিবির চেয়ে বেশি প্রয়োজন হতে পারে, অনেক সময় পিসি রেসপন্ড করা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে অনেক সময় সোয়াপের কিছু অংশ আপনার র্যাম হিসেবে ইউজ হয়, যাতে আপনার পিসিটা যতটা সম্ভব কন্ট্রোলে রাখা যায়, সেজন্য এটার আর কি জন্য কি সোয়াপ। কনফিগারেশন করা লাগে? যে হ্যাঁ, এটা কনফিগারেশন আমার ম্যানুয়াল পার্টিশন করে করা, তবে মেবি এখন উবুন্টুতে মেবি বাই ডিফল্ট আসে, আমার সেটা ঠিক খেয়াল নাই। তবে আগে আমার অনেক আগে ইনস্টল করা, তো আমার সে তো ম্যানুয়ালি পার্টিশন করা, আচ্ছা, ওকে, সমস্যা 4 জিবির একটা সোয়াপ স্পেস দেয়া। যে আর কি কারো কোনো কোশ্চেন ছিল? আর মেবি কারো কোনো কোশ্চেন নাই। জি, সাকিব ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আহ, আমরা হচ্ছে বাংলাদেশের প্রথমবারের মতোই সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে যারা শিখতে চান তাদেরকে আমরা ফ্রিতেই শেখাচ্ছি। বাংলাদেশের প্রথমবারের মতো আমরাই একদম প্রফেশনালি যারা যা যা লাগবে সেই বিষয়গুলোতে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টিমের। আমরা যেহেতু একটা গ্রেহেড হ্যাকার্স কমিউনিটি, সো আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, যেটা গতকাল বললাম সেগুলো লিঙ্ক দেওয়া হচ্ছে। আমি কি এগুলো আজকে আবার দিব? আপনারা যদি চান তাহলে দিতে পারি। আর স্লাইডসগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের যারা অর্গানাইজার আছেন তারা যদি চান আমাদের কাছে ইমেইলে আমরা ইনশাল্লাহ সেগুলো দিয়ে দিব, ঠিক আছে? আর আমাদের যেটা বললাম যে একটা লিঙ্ক দিয়েছি মাত্রই, সেটাতে মাত্র 1.5 ঘন্টার ভিডিও, বাট সেখানে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি যে আপনার আহ, একটা কেরিয়ার কীভাবে গড়তে হবে ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিংয়ে আপনি যদি চান। তাছাড়া পার্সোনাল ডেটা সিকিউরিটি নিয়েও কথা হয়েছে। এটা মূলত একটা ফেসবুক লাইভে ছিল, ভালো ভালো কিছু কোশ্চেন করেছে আমাকে ভাগ্যক্রমে। তো সেটা আমি মনে করি যে আপনাদের সবাই দেখলে আশা করি যে আপনাদের ওইটা মানে বেটার কিছু হবে, ঠিক আছে? আর আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আপনাদের ইউনিভার্সিটিতে আমাদের অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম আছে, অনেকে হয়তো অ্যাম্বাসেডর আছেন বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের পক্ষ থেকে যারা স্টুডেন্ট সাবে নিয়োজিত আছেন। সো আপনারাও চাইলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি এই বিষয়গুলো নিয়ে যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনাদের থাকতেই পারে, প্র্যাকটিস করার সময় অনেক ধরনের প্রবলেম পড়তে পারেন বা কোনো জিজ্ঞাসা থাকলে থাকতে পারে, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করলেই বা আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা সেগুলোর যথাসম্ভব মানে সমাধানটা চেষ্টা করবো, যারা ইনস্ট্রাক্টর আছেন আর কি আমাদের। আর আমি এখন লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমাদের টোটাল কন্ট্যাক্ট করার জন্য যে লিঙ্কসগুলো প্রয়োজন। ওয়েট, ভাইয়া এটা একটা পিডিএফ করে দিলে বেটার হইতো, বা একটা ওয়ার্ড ফাইলের ভিতরে দিয়ে ওই লিংকটা দিয়ে দিলে। হ্যাঁ আমাদের গতকালের সেশন পর আজকের সেশনের যে পিডিএফগুলো আপনার সেগুলো দেওয়া হবে, তো সেখানেও লিঙ্কগুলো পাবেন, প্রবলেম নেই। আমি আপাতত আপনাদেরকে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিচ্ছি, তাহলে আর কি ওখানেই মোটামুটি সব কিছু পেয়ে যাবেন আশা করছি। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। পেয়েছেন সবাই? জি ভাইয়া। জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মূলত আমাদের যে গ্রেহেড হ্যাকার্স কমিউনিটি আমাদের বাংলাদেশের বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিম, সেটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। আপনারা সেখানে যুক্ত হলে আমাদের সাথে বাকি বিষয়গুলো যদি চান জানতে, তাহলে সেগুলো আমরা ইনশাল্লাহ পরামর্শ বা যাই বলেন না কেন সেগুলো আমরা সাপোর্ট করতে পারবো। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, বিশেষ করে বিউবিটি IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ যারা আছেন এখানে। আপনাদের কার্যকলাপ দেখে অনেক ভালো লেগেছে আমার, পার্সোনালি বলবো। তাছাড়া মাহিম ভাই আছেন আমাদের সাথে। সো সবকিছু মিলে বলবো যে অনেক অনেক ধন্যবাদ। আর স্যারের কিছু কথা শুনলাম, আমার আসলে খুব ভালো লেগেছে। প্রথম থেকে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমার, নাহলে আমিও একটু কথা বলতাম। স্যারকে আসলে আমার খুব ভালো লেগেছে। সো সবকিছু মিলে আমি একটা কথাই বলবো যে আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয় সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমাদের স্টুডেন্ট সাবও আছে, সেখানে চাইলে আপনারা যুক্ত হতে পারেন। বিভিন্ন ধরনের ফ্রি কোর্স আপনারা পাবেন ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ছাড়াও। ইউডেমি বা আদার্স লার্নিং প্ল্যাটফর্মগুলোর যে ফ্রি কোর্সগুলো অফার করা হয় সেগুলো আমরা সেখানে দিয়ে থাকি। তো এই ছিল আর কি আপনাদের বলার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর মাহিম ভাই কিছু থাকলে আপনি বলতে পারেন। থ্যাংক ইউ সবাইকে জয়েন হওয়ার জন্য আমাদের সাথে। আর একটি আর বিষয় কারো- জানিয়ে রাখি,
যারা যারা ফিডব্যাক ফর্ম ফিল আপ করেছেন তাদের সবাইকে সকল ডকুমেন্ট তাদের মেইলের থ্রুতে পাঠানো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যারা যারা ফিডব্যাক ফর্ম এখনো ফিল করেননি করে ফেলতে পারেন তাড়াতাড়ি, যাতে আপনারা রিসোর্স গুলো পেয়ে যেতে পারেন ইমেলের মাধ্যমে। তো থ্যাংক ইউ বিউবিটি IEEE ব্রাঞ্চকে যে এত সুন্দর একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার জন্য অনলাইন, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে জয়েন করার জন্য এখানে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই এখন শেষ করছি আমার। সেই সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই, সাকিব ভাইয়া এবং মাহিম ভাইয়া, বিষয়গুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এবং লিনাক্সের খুঁটিনাটি সকলকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি আমাদের অডিয়েন্সরা এই ওয়ার্কশপ থেকে অনেক উপকৃত হবেন এবং আপনাদের মন্তব্যগুলোই ভবিষ্যতে আমাদের সহায়ক হবে। এবারে এক এক করে আমাদের অনারেবল স্পিকারসদের জন্য ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশনস প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। প্রথমেই অনুরোধ করছি সাকিব ভাইয়ার ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশনস প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপর অনুরোধ করছি মাহিম ভাইয়ার ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশনস প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্রেস্ট প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ সাকিব ভাই এবং মাহিম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। আর ইনশাল্লাহ আমাদের চলার পথে ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। IEEE ন্যানো টেকনোলজি কাউন্সিল BUBT SB চ্যাপ্টারের ভাইস চেয়ার নাজনীন নাহার আপুকে ওয়ার্কশপটি নিয়ে তার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম, আমি নাজনীন নাহার আখি, IEEE ন্যানো টেকনোলজি কাউন্সিল BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারে ভাইস চেয়ার হিসেবে আছি। আজকের ওয়ার্কশপটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিশেষ করে লিনাক্স সার্ভার সিকিউরিটি, লিনাক্সের বিভিন্ন কমান্ড সম্পর্কে জানতে পারছি। স্পিকার ইনস্ট্রাকশন গুলো যদি কেউ ঠিকভাবে ফলো করেন তাহলে লিনাক্সের বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজনীন নাহার আপু। নিঃশব্দে দিনের অন্তে আসে অন্ধকার, তেমনি হোক শেষ, শেষ যা হবার। আসুক বিষাদ ভরা শান্ত সান্ত্বনায়, মধুর মিলন অন্তে সুন্দর বিদায়। Dear honorable teachers, speakers, guests and organizers of the workshop, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন আমরা ওয়ার্কশপ অফ লিনাক্সের সমীপন মুহূর্তে। আমরা ভবিষ্যতে এরকম আরো ইভেন্ট করার পরিকল্পনা করছি। সেখানে সবার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।